আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। মিরপুর স্টেডিয়ামে আছি। একটু আগে মালয়েশিয়া ভার্সেস বাংলাদেশ এইচপি টিমের খেলা শেষ হয়ে গেল এবং খেলা শেষ হওয়ার পর প্রেস বক্সে গিয়ে আমার পুরনো বন্ধু, স্কুল ফ্রেন্ড এবং এখন ডেইলি স্টারে রিপোর্টার হিসেবে আছেন, অবভিয়াসলি আপনারা সবাই চেনেন তাকে, আব্দুল্লাল মেহেদী। তার লেখা অনেকেই পড়েছেন, তাকে কথা বলতে শুনেছেন। আই এম লাকি টু হ্যাভ হিম ফর দ্য ফার্স্ট টাইম প্রবাবলি আমার চ্যানেলে। সো ওয়েলকাম মেহেদী। আর অবভিয়াসলি খুব পুরান কিছু কথা নিয়ে শুরু করি আসলে, যে সামনে অস্ট্রেলিয়া সিরিজ, এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। বাট দিন শেষে ভোরবেলায় উঠতে হবে, হ্যাঁ। ভোরবেলায় ম্যাচ দেখা লাগবে। আর বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচটা আমরা দেখলাম। এখন ফাইনাল মেইন সিরিজের ম্যাচগুলো শুরু হয়ে যাবে, দুইটা টেস্ট। সো আমরা যদি চিন্তা করি বাংলাদেশের 2003-তে, 23 বছর আগের যে পারফরমেন্স ছিল, বাংলাদেশ লস বোথ দোজ ম্যাচেস, ব্যাডলি হেরেছে, বাট সেখানেও কিছু স্পার্কস ছিল। বাংলাদেশ ওয়াজ জাস্ট 3 years old টেস্ট আঙিনাতে আসার। হ্যাঁ। এখন আফটার 23 years উই আর গোয়িং ব্যাক, ওয়ার্ম আপ ম্যাচটা থেকে আমরা আসলে কোনো রেফারেন্স পাই কিনা যে এই সিরিজটা কোনো রকম ডিফারেন্ট কিছু হবে 23 বছর আগের তুলনায়? ডারউইনের কথা চিন্তা করলে হয়তো কিছুটা ইয়ে পাওয়া যায়, সায়েন্স পাওয়া যায় যে কেমন হবে। যদিও যেই ভেন্যুটায় ট্যুর ম্যাচটা খেলা হয় ওটা আসলে পাশের ভেন্যু ছিল আর কি, মানে রাস্তার অপোজিট সাইডে বেসিক্যালি। তো এক্সপেক্ট করা হচ্ছে যে অনেকটা সিমিলার থাকবে কন্ডিশন। ডারউইন এখন অনেক গরম, তো শুনেছি যে খুব ড্রাই। তো ড্রাই কন্ডিশন মানে হচ্ছে স্পিনের জন্য হেল্প, যদিও অস্ট্রেলিয়ান উইকেট আসলে স্পিন ওইভাবে হেল্প পায় না। ট্যুর ম্যাচটা দেখে মনে হচ্ছে ওদের যে রাইট আর্ম অফ স্পিনারটা 6 উইকেট পাইলো ফার্স্ট ইনিংসে, ও এক্সট্রা বাউন্সের কারণেই আসলে উইকেটগুলো বেশিরভাগ নিয়েছে। ওটা আসলে অনেক মানে টার্নের কারণে হচ্ছে, ওরকম না। এক্সট্রা বাউন্সটা একটা ফ্যাক্টর, তো হাইটটাও অনেকটা ফ্যাক্টর আর কি। আমাদের দুইজন স্পিনার আছে, তাইজুল আর মিরাজ, বাট অবভিয়াসলি নেইথান লিওনের থেকে হাইটে অনেক ছোট। সো ওই জায়গা থেকে অস্ট্রেলিয়ার অবভিয়াস অ্যাডভান্টেজ যদি স্পিন কিছুটা ইয়ে করে। ওই রকম একটা বোলিং অ্যাটাকের এগেনস্টে আসলে বাংলাদেশ কি করবে খুব বলা কঠিন। ধরে নিচ্ছি যে একটু স্পোর্টিং সারফেস যেটা বলা হয়, ইটস নট আ টিপিক্যাল অস্ট্রেলিয়ান সারফেস যেটা আইডিয়া করা হচ্ছে। অনেক ইয়ে হেজেলউড মনে হয় বলেছে যে আননোন একটা কোয়ান্টিটি। মানে পুরা তাদের জন্য সিরিজটাই আননোন। পুরা সিরিজটাই একটা ফুল অফ আননোনস। এই কারণে ওরা কখনো এখানে টেস্ট রেড বল খেলে নাই বেসিক্যালি। ট্র্যাভিসের মনে আজকে কথা বলছিল, ও এখানে টি-20 খেলছে। হি ওয়াজ সেইং যে উইকেটটা ভালো। তো ধরে নিলাম মোটামুটি ব্যাটিং কন্ডিশনস থাকলে অস্ট্রেলিয়া কিন্তু 350, 400, 450 এগুলা ফার্স্ট ইনিংস রেগুলার স্কোর। অ্যাডিলেডে তো অনেক ভালো ব্যাটিং উইকেট, গ্যাবায় আবার অনেক পেস অ্যান্ড বাউন্স, তো ওখানে আবার রান কম হয়, অ্যাডিলেডে একটু বেশি হয়, সিডনি মোটামুটি একটা ব্যালেন্সে থাকে। এইটা একদমই বাংলাদেশি কন্ডিশনের মতো মনে হয় শুনলে। ডারউইনেরটা গরমও বেশি, ড্রাই সারফেস, বাউন্স দেখে মনে হচ্ছে এক্সট্রা বাউন্স কিছুটা আছে সারফেসে। ট্যুর ম্যাচের কথা যেটা বলছি, অ্যাকচুয়াল ম্যাচের উইকেট তো আসলেই আননোন। কিউরেটরের একটা ইন্টারভিউ দেখেছিলাম, ও বললো যে লাস্ট যে ওরা এ টিম, শ্রীলঙ্কা এ টিমের সাথে অস্ট্রেলিয়া টিমের খেলা ছিল এখানে লাস্ট ইয়ার, ওইটায় মনে হয় মোটামুটি টেস্ট ড্র হয়েছে আর কি। তো 2 ইনিংসে মোটামুটি রান হওয়ার পরে আর কি আহ, হয়তো রেজাল্ট ফোর্স করার জন্য সে একটু গ্রাস অ্যাড করবে বলছে, যে একটু মুভমেন্ট অ্যাড করতে হবে উইকেটে। সো বেসিক্যালি ধরে নিচ্ছি এটা পেসারদের কথাই মিন করছে, যে মুভমেন্টের ব্যাপারটা। আর বেশি গ্রাস হইলে অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক এমনিতেই ডেডলি, আর আরেকটু ডেডলি হবে। বাট স্টিল অস্ট্রেলিয়ান কন্ডিশনের যে চ্যালেঞ্জটা, ওটার থেকে একটু দূরেই আছে বাংলাদেশ। 2003-তেও মনে হয় এরকমই ছিল আর কি। ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা বলছি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া শুনলেই মনে হয় যে ফাস্ট পেস, এমন সব উইকেট যেখানে মানে খেলার জন্য আসলে গ্র্যানাইটে ব্যাটিং করে তারপর যেতে হয়। সো সেই কনটেক্সটে মনে হয় একটু ডিফারেন্ট সিচুয়েশন এই খেলাটা হবে। দুই টিমের জন্য একটু আননোন ফ্যাক্টরস আছে। বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে আমরা আলোচনা করছিলাম। উই টকড অ্যাবাউট দ্য টু স্পিনার্স, মিরাজ আর তাইজুল। আমরা মিরাজের ব্যাটিংটা নিয়ে একটু কথা বলি। ওয়ার্ম আপ ম্যাচে ওরকম একটা উইকেটেও মিরাজের সেঞ্চুরি, মানে এই সেঞ্চুরিটাকে অনেকে খুব হাইলি রেট করতেছে, আবার অনেকেই বলতেছে যে হতে পারে ওয়ার্ম আপ ম্যাচে সেঞ্চুরি হয়ে যায় ওরকম একটা কিছু। বাট মনে কি হয় যে এটার থেকে কিছু ক্রেডিট তাকে দেওয়া যেতে পারে? বিকজ অলদো ইটস আ ওয়ার্ম আপ গেম, অপোনেন্টদের বোলিং কোয়ালিটিও খুব একটা খারাপ না। মানে ওই কনটেক্সটে কি এই সেঞ্চুরিটাকে কোনোভাবে রেট বেসিক্যালি করা যাবে? 100 রানস আর একটা মানে 0 রানের স্কোরের মধ্যে ডিফারেন্সটা আসলে হয়তো আহ, মানে খুবই
কম আর কি, লাইক 0 to 1 এর ডিফারেন্স। আসলে ওই উইকনেসটা একটা মানে টিম ইউটিলাইজ করতে পারবে নাকি ওইটার উপরেই ডিপেন্ড করে। মাঝে মাঝে কেউ 10 রান করছে না 100 রান করছে। তো ওই মিরাজের ওই অবভিয়াস যে শর্ট বলের এগেনস্টে একটা ডিসকমফোর্ট, ওইটা আমার মনে হয় কামিন্স টামিন্স ওরা আগেই দেখে রেখেছে। ওই পর্যন্ত যদি যায় বা ইভেন ইফ হি ফেসেস স্টার্ক, ওইখানেও সমস্যা হবে আর কি। সো অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক নিয়ে তো আসলে তেমন কিছু বলার নাই, ওরা যে কোনো কন্ডিশনের ইউজ করেই বল করবে আর কি। বেসিক্যালি স্পাইসি উইকেট যেগুলো আমরা অ্যাশেসে দেখছি, অ্যাশেসের মতো এত স্পাইসি উইকেট হয়তো খুব কম অ্যাশেসেই, মানে অ্যাশেস হিস্ট্রিতেও মনে হয় কম দেখা গেছে যে এরকম 2-2.5 দিনে অনেকগুলো টেস্ট শেষ হয়ে গেছে। মনে হয় ইফ আই রিকল যে অ্যাটলিস্ট 2টা টেস্ট 2.5 দিনে শেষ হয়েছে অ্যাশেসে। অত স্পাইসি উইকেট অস্ট্রেলিয়ার লাগবে না। ওদের 4টা ফ্রন্টলাইন পেস বোলারই আছে স্কোয়াডে, হয়তো 4টাও খেলতে পারে একসাথে। যদিও বাংলাদেশের জন্য এটা নেসেসারি কিনা এটা ওরাই জাজ করবে, বাট দে ডোন্ট সিম লাইক দ্য কাইন্ড অফ টিম যারা নাকি এক্সট্রা ব্যাটসম্যান খেলে একটা বলার বসায় রাখবে। সো লিওন যেহেতু খেলতেছে 5টা বলার আমার মনে হয় নিচ্ছে। এই জায়গা থেকে অবভিয়াসলি আমি যদি বলি কামিন্স খুবই ডেডলি আমাদের টপ অর্ডারের জন্য। হয়তো স্টার্কের ইনিশিয়াল ওভারগুলো একটু ডিফিকাল্ট হবে, ফার্স্ট চেঞ্জ হিসেবে বোল এন্ড আসতেছে। হেজেলউড তো প্রবাবলি স্টার্কের সাথেই ওপেনিং পার্টনারশিপে বল করবে। খুবই ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ। রান কেমন হবে এখনই বলা যাচ্ছে না। বাংলাদেশের ট্যুর ম্যাচের যে ব্যাটিং কলাপসটা ওটা দেখে অবশ্যই ডিস্টার্বিং, কারণ কোয়ালিটি ওয়াইজ ওই টিমের যে বোলিং অ্যাটাক ছিল ওটার সাথে কম্পারেবল না অস্ট্রেলিয়ার মেইন বোলিং অ্যাটাক। সো ওই উইকনেসের যে ব্যাপারটা, একটা উইকনেস ইউটিলাইজ করলে ওই রানটা 0 হয়, আর 100-এর মধ্যে ডিফারেন্সটা হেয়ার্স ব্রেথ। ওই সব উইকনেস গুলোই ওরা মানে নেওয়ার চেষ্টা ন্যাশনাল করবে। টিম ওটা সব উইকনেস গুলো করবে, ইউটিলাইজ করার চেষ্টা করবে। লাস্ট কোয়েশ্চেনে চলে যায়, বিকজ আমার মনে হয় যে স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে বাংলাদেশ ফার্স্ট টেস্টের জন্য, কি ইলেভেন নিয়ে নামতে পারে, সেটার ব্যাপারে একটা ধারণা সবাই আসলে জানতে চায় এবং সবার ভিন্ন ভিন্ন মতামত থাকে। কন্ডিশনস বিবেচনায়, অপোনেন্ট বিবেচনায়, বাংলাদেশ যে স্কোয়াড নিয়ে গেছে সেই বিবেচনায়, হোয়াট কুড বি দ্য স্ট্রংগেস্ট ইলেভেন দ্যাট উই ক্যান পুট আপ ফার্স্ট টেস্টে? আমার মনে হয় এখানে আসলে স্ট্রংগেস্ট ইলেভেনের ব্যাপারটা আর থাকে না। বেসিক্যালি ওরকম অপশন ছিল ছিল না আসলে। ইনজুরি বলেন বা যেটাই বলি, আসলে ওরকম অপশন ছিল না। আমার মনে হয় সৌম্য সরকারকে যদিও অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হয়েছে, আমার মনে হয় না যে এটা ব্যাকআপ অপশন ছাড়া অন্য কোনো কিছু এখানে ভাবার আসলে অপশন আছে। যে সৌম্য হয়তো সেকেন্ড টেস্টে খেলতে পারে, আমি ফার্স্ট টেস্টে এখনই পুরোপুরি সুযোগ দেখছি না। তার মানে তাছাড়া, ওপেন করছে সাদমান আর তানজিদ তামিম। তানজিদ প্রবাবলি ওপেন করছে, আর না হয় সাদমান বা সৌম্য, যেটা হচ্ছে গিয়ে আমি আনলাইকলি মনে করছি, বাট ওইটাও হইতে পারে আর কি। এছাড়া তারপর তো বেসিক্যালি মমিনুল, ব্যাটিং অর্ডারটা ওরকম, নাজমুল শান্ত, তারপর মুশফিকুর রহিম, লিটন কি খেলছেন? লিটন, তারপর হচ্ছে মিরাজ, মিরাজ, তাইজুল, অ্যান্ড তারপর আছে তাসকিন ইবাদত অ্যান্ড তাসকিন খালেদ অ্যান্ড আরেকটা হাসান মাহমুদ। হাসান মাহমুদ। সো খালেদ এবাদতের মধ্যে বা মুশফিক হাসানের মধ্যে আপনি তো বলেই দিলেন যে খালেদ প্রবাবলি ইজ দ্য রাইট পিক নাকি এই তিনজনের মধ্যে যদি চিন্তা করি? মানে রিসেন্ট পারফরমেন্সে প্রবাবলি খালেদ গেটস দ্য নট অ্যাহেড অফ ইবাদত, বাট অবভিয়াসলি এটা টিম ম্যানেজমেন্টের কল। লাস্ট দিনে লাস্ট টসের আগেও এই কল আসতে পারে। সো ওটা যতটুকু মনে হচ্ছে বাই দ্য রেকর্ড যে খালেদ হতে এগিয়ে ম্যাচে স্টার্ট করার জন্য। ইবাদত লাস্ট 4 ম্যাচ, মানে সিন্স দ্য এসিএল ইনজুরি হি হ্যাজন্ট বিন দ্যাট শার্প। আমরা দেখেছি জিম্বাবুয়েতে প্রবাবলি উইকেটলেস ছিল একটা ইনিংসে। ওই দিক থেকে খালেদ হয়তো এগিয়ে, বাট বাংলাদেশের জন্য বড় লস নাহিদ রানা, শরীফুল কাউকে না পাওয়া। রাইট, শরীফুলকে অ্যাটলিস্ট ফার্স্ট টেস্টে পাচ্ছি না, সেই ব্যাপারটা কিন্তু কনফার্ম মোটামুটি, কারণ আমরা মিরপুরের মাঠে একটু আগে দেখছিলাম শরীফুল এখানে এখনো পর্যন্ত আছেন, দলের সঙ্গে জয়েন করেননি। সো সেকেন্ড টেস্টের জন্য হয়তো তিনি ফিট এনাফ হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ মেহেদি সময় দেওয়ার জন্য। আর আপনারা যারা স্টার্টিং ইলেভেনের প্রেডিকশন করতে চান, ডেফিনেটলি কমেন্ট সেকশনে সেই প্রেডিকশনটা জানিয়ে দেবেন এবং আপনাদের আশার কথা জানাবেন। আমরা 2003-এ যা দেখেছি, দুটো বড় বড় ডিফিট, সেরকম কিছুই ঘটবে নাকি বাংলাদেশ অন্যরকম কিছু দেখাতে পারে যেটা অন্য অনেকে হয়তো কল্পনা করেনি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ
আর সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।